আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা যারা মুসলিম রয়েছো, নিয়মিত রোজা রাখছো, নামাজ পড়ছো তারা বিষয় এবং আল্লাহর কাছে নিজের যত মনের কামনা বাসনা অবশ্যই পূরণ করার জন্য আল্লাহর কাছে চাইছো। এবং আমিও দোয়া করি যে তোমাদের এই সকল চাওয়াগুলো, মনের যত ইতিবাচক ভালো চাওয়াগুলো আছে, আল্লাহ যেন পূরণ করে নেয়। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাসে আসলে কি পড়ব। আজকে ক্লাসে পড়ার আগে একটু দেখি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম স্মৃতির শ্রেণী বিভাগ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ওই যে 3 প্রকার স্মৃতি: স্বল্পস্থায়ী, সংবেদী এবং দীর্ঘস্থায়ী স্মৃতি। এবং আমরা এই স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী স্মৃতির পার্থক্য পড়েছিলাম এবং এই পার্থক্যগুলো অনেক ছোট ছিল, 4টা পয়েন্ট, খুব ইজি। এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম যে এগুলো জ্ঞান বা অনুধাবন প্রশ্নের জন্য তোমরা অবশ্যই পড়বে। তো এটি ছিল গত ক্লাসের পড়া। তো শিক্ষার্থী, আজকের পড়া আমরা চলে যাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষার্থী, কি সুন্দর মেমোরির কথা, তাই না? তো আমরা আসলে মনোবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5 শিখন ও স্মৃতি চ্যাপ্টারটি যেহেতু আমাদের চলমান রয়েছে, তো এখানে এই যে আমরা মেমোরি নিয়ে যে এত কিছু পড়ছি, যে স্মৃতি কি, কিভাবে আমাদের স্মৃতি, কোন উপাদানগুলো স্মৃতিশক্তি সম্ভব না, কত ধরনের স্মৃতি রয়েছে, এই যে এত কিছু পড়ছি শিক্ষার্থী, তাহলে কি একবারও মনে হয় না আচ্ছা আমরা কিভাবে এই স্মৃতিগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, আমরা জানো মেমোরি কিন্তু অনেক ভালোভাবে মানে স্মৃতিকে ধরে রাখা সম্ভব, সংরক্ষণ করা সম্ভব। জানো এটা? হ্যাঁ, কিভাবে সংরক্ষণ করব বলো তো? হ্যাঁ, ধরতে পেরেছো শিক্ষার্থী? আজকেরই শিখন ফল। আজকে আমাদের শিখন ফল কি জানো? আজকে আমাদের শিখন ফল হচ্ছে এই যে আমরা স্মৃতিশক্তি রয়েছে বা আমাদের স্মৃতি রয়েছে, এই স্মৃতিকে কিভাবে আমরা উন্নত করব, এর কিছু কৌশল, কিছু টেকনিক আমি তোমাদের আজকে শিখিয়ে দেবো। হ্যাঁ, এবং এই টেকনিকগুলো তোমরা জানবে এবং এইগুলোকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। এটি হচ্ছে আজকে আমাদের শিখন ফল। তাহলে চলো আজকে আমরা আমাদের বিস্তারিত পড়ায় চলে যাই। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে, যোগেন্দ্র স্যারের বইয়ে স্মৃতিকে উন্নত করার অনেকগুলো কৌশল রয়েছে। আমরা একটা একটা করে পড়বো, ঠিক আছে? প্রথমেই আমরা প্রথম কৌশলটি দেখতে পাচ্ছি শিক্ষার্থী, শাব্দিক উচ্চারণ। শাব্দিক উচ্চারণ মানে কি শিক্ষার্থী? যে হ্যাঁ, তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিতে কি দেখাচ্ছে? যে একজন শিক্ষার্থী কি অনেক জোরে জোরে চিৎকার করে কিছু বলছে বা পড়ছে, তাই না? এটাই বলছি যে জোরে জোরে পড়া। শাব্দিক উচ্চারণ হচ্ছে তুমি যদি নীরবে না পড়ে জোরে 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 পড়ো, তাহলে কিন্তু খুব ইজিলি এটা মনে থাকে। তবে এই টেকনিকটি না ছোটবেলায় বেশি কার্যকর। হ্যাঁ, বড় হলে দেখা যায় যে এত জোরে জোরে পড়লেও কার্যকর হয় না। তবে হ্যাঁ, এই শাব্দিক উচ্চারণ করে পড়লে, জোরে জোরে পড়লে মনে থাকে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখনো জোরে জোরে পড়ো, তাই না? আচ্ছা, তাহলে দেখো আরেকটি ছবি, যে দেখো একজন এমনভাবেও আবার শাব্দিক উচ্চারণ করে পড়া উচিত না যে তোমার পাশে যে তোমার ভাই বা বোন রয়েছে সে বিরক্ত বোধ করে, তাই না? ঠিক কেমন দেখো, এটাও কিন্তু উচিত না, তাই তো? তো শিক্ষার্থী, তো এটি ছিল আমাদের প্রথম পয়েন্ট। আচ্ছা, আমরা এখন আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আবৃত্তি। হ্যাঁ শিক্ষার্থী, জোরে জোরে পড়ার সাথে সাথে শুধু শাব্দিক উচ্চারণ করে না, নীরবে না পড়ে তো আমরা জোরে জোরে পড়বই। এর সাথে দেখো যে এই যে আমাদের স্কুল বা কলেজে যে যে আবৃত্তি কম্পিটিশনগুলো হয়, আমরা সেখানে আবৃত্তি সুন্দর করে বলি, তাই না? তো এইভাবেই আসলে পড়াটাও, এই যে দেখো পড়ার টেবিলে বসে আমরা কিন্তু যে কোনো বিষয় একটু আবৃত্তি করে পড়ার চেষ্টা করি যদি, বা একটু তাল ছন্দ মিলিয়ে যদি পড়ার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই বিষয়টি বা সেই শিরোনামটি বা সেই টপিকটি মনে রাখা সম্ভব। তো তোমরা শাব্দিক উচ্চারণ করে পড়বে এবং চেষ্টা করবা যে যাতে একটু আবৃত্তি স্টাইলে পড়াটা পড়া যায়, ঠিক আছে? তাহলে এর পরবর্তী যে পয়েন্টটি তোমরা দেখতে পাচ্ছ, যুক্তিনিষ্ঠ ও বা অর্থপূর্ণ শিখন। যুক্তিনিষ্ঠ বা অর্থপূর্ণ শিখন কি? তোমরা দেখো, খুব সুন্দর একটা ছবি আমি এখানে রেখেছি। দেখো যে ব্রেন না, আমাদের মস্তিষ্ককে তুমি যত চর্চা করবে আস্তে আস্তে সেটি কি করবে, আস্তে 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 আলো ছড়াবে এবং আস্তে আস্তে ছড়িয়ে সারা বিশ্ব আলোকিত করে দিবে, তাই না? ছবিটি কিন্তু তাই বোঝাচ্ছে। আমার খুব পছন্দ, ভালো লেগেছে ছবিটি। তো
এটার মানে কি যে এই শিখনটাই যে তুমি যে সারা বিশ্ব আলোকিত করবে তোমার জ্ঞান গর্ভ দিয়ে, অবশ্যই সেটি কি অর্থপূর্ণ বা অর্থ বুঝে পড়তে হবে। তার মানে কি যে যে কোনো কিছু পড়তে গেলে অবশ্যই সেটি না বুঝে যদি তুমি পড়ো, না বুঝে মুখস্থ করো, না বুঝে শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করে যাও, হ্যাঁ, যে কিছুই ব্রেন খাটালাম না কিছু না, তাহলে কিন্তু সেটি বেশিক্ষণ মনে রাখতে পারবে না। অবশ্যই সেটি যুক্তি দিয়ে অর্থ দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, এটি হলো 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্টটা একটু আসি, দেখো শিক্ষার্থী, এটি হচ্ছে সামগ্রিক শিখন। সামগ্রিক শিখন, সামগ্রিক মানে কি যে যে কোনো একটা বিষয়, ধরো অনেক বড় একটা টপিক আছে, সেটাকে অবশ্য খণ্ড খণ্ডভাবে পড়াই ভালো, কিন্তু নর্মালি দেখা যায় যে একটা শিরোনাম যদি পড়তে চাও, সাপোজ ধরো মনোবিজ্ঞানের ধরো প্রেষণ আবেগ বা শিখন চ্যাপ্টারে তুমি শিখনের উপাদান, শিখনের স্মৃতি, শিখন বা স্মৃতির সংজ্ঞা, স্মৃতি উপাদান পড়বে, তাহলে একবারে যখন পড়তে পারছো পুরাটা পড়ে উঠবে, সামগ্রিক পুরা বিষয়টা পুরাটাই খণ্ড খণ্ডভাবে না পড়ে একটা জিনিস পড়তে বসে পুরা বিষয়টা পড়ে উঠবে, তাহলে দেখা যায় যে সেটাতে মানে মাথায় ভালো থাকে, গ্যাপ না দিয়ে পুরা বিষয়টা সামগ্রিকভাবে শিখন করবে। আবার অনেকে বলে যে খণ্ড খণ্ডভাবে শিখন করা ভালো, একটু একটু করে টুকরা টুকরো করে ভেঙে, তবে আমার মনে হয় যে না ভেঙে পুরোটা বিষয় সামগ্রিকভাবে শিখনটাই একটু ভালো, স্মৃতিকে ধরে রাখার জন্য বেটার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে চিত্রটা আমি ওটাই বুঝিয়েছি যে দেখো আমাদের অনেক ধরনের মানে আমাদের পড়াশোনার বিষয় আছে, জীবনে অনেক কিছু শেখার বিষয়, পড়াশোনার কিছু, তো এইভাবে আসলে শুধু ঢাললেই আমাদের মস্তিষ্ক হবে না, বদল দিয়ে শুধু ইনফরমেশনগুলো আমাদের মস্তিষ্ক ঢাললাম হবে না, এটাকে সামগ্রিকভাবেও বিশ্লেষণ করতে হবে, তাহলেই স্মৃতিতে সেটি ধরে রাখা সম্ভব। আবার অনেকেই খণ্ড খণ্ডভাবেও কিছু কিছু জিনিস পড়ে থাকে, যদি অনেক বেশি টপিক রয়েছে তখন কিন্তু আবার একটু ভাগ ভাগ করে পড়াও ভালো। ঠিক আছে শিক্ষার্থীরা, তো এটি ছিল হচ্ছে আমাদের পয়েন্ট। এর পরবর্তী যে পয়েন্ট, তোমরা পয়েন্টটি বোঝার আগে ছবি দেখো, এখানে কি আছে শিক্ষার্থী দেখতে পাচ্ছ, এখানে একটি কলম, তাই না, কলম রয়েছে, তাই তো, কলম এবং কাগজে লেখা। আচ্ছা, কলমের যে যে কাগজে লেখা হচ্ছে, কলমটা কি, এটা হচ্ছে দোয়াতে ইঙ্ক দিয়ে বা কালি দিয়ে কলমে লেখে, এই যে সেই কালি বা কলম। তাহলে এখানে আসলে কি বুঝিয়েছি তোমাদের কি একটু মনে পড়ছে? এরকম কিন্তু টপিক আমরা আগেও পড়েছি সংবেদন ও প্রত্যক্ষণে, যে অনুসঙ্গ, ওই যে উদ্দীপক সংযোগ, অনুসংযোগ বা সংযোগ, উদ্দীপক প্রতিক্রিয়া, এগুলো কিন্তু আমরা পড়েছি, যে আগুন দেখলে ধোঁয়ার কথা মনে হবে, সিগন্যালের গাড়ি দেখলে আমরা লাল বাতি দেখলে থামবো, সবুজ বাতি দেখলে যাবো। এই যে উদ্দীপক হচ্ছে আগুন ধোঁয়া, উদ্দীপক প্রতিক্রিয়া হচ্ছে সিগন্যালের গাড়ি, সবুজ বাতি এবং লাল বাতি। এগুলো কিন্তু অনেক আগে আমরা পড়েছি, একটু তোমাদের দেখো, যারা দেখেছো ভিডিও তাদের অবশ্যই মনে আছে। তো এখানে যথাযথ অনুসঙ্গ বলতে বুঝিয়েছে যে যখন তুমি মিলযুক্ত শব্দগুলো একসাথে পড়বে তখন খুব ইজিলি মনে রাখতে পারবে। হ্যাঁ, এটি যে দেখো ইঙ্ক, এই যে কালির কথা বললে কলমের কথা মনে হয়, তাই না, এরকম একটার সাথে একটা মিল আছে। হ্যাঁ, এরকম যথাযথভাবে অনুসঙ্গ বা মিলকরণ যে বিষয়গুলো আছে সেগুলোকে একসাথে করে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমার মনে থাকবে। শিক্ষার্থীরা, আমরা এবার 6 নম্বর পয়েন্টে আসি। আমাদের 6 নম্বর পয়েন্টটি হচ্ছে সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি। হ্যাঁ, টানা একভাবে বসে পড়া যাবে না, তুমি যদি একটু সময় দিয়ে একটুক্ষণ পড়লা, 1 ঘন্টা পড়লা, কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে আবার পড়তে বসলা, এভাবে যদি সময়ের ব্যবধানে একটু সময় নিয়ে একটু পর পর আধা ঘন্টা 1 ঘন্টা পর পর উঠে একটু গ্যাপ নিয়ে একটু খেয়ে আসলা, একটু টিভি দেখলা, আবার এসে বসলা, এভাবে যদি সময়ের ব্যবধানে বারবার পড়ো, তাহলেও কিন্তু এই ধরনের পড়া যেতটুকু পড়বে সেটা তোমার দীর্ঘ সময় মনে থাকবে। ঠিক আছে, তো এটি হচ্ছে সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি। পরবর্তী যে পয়েন্টটি যাব সেটি হচ্ছে স্মৃতি সংকেত। হ্যাঁ, স্মৃতির সংকেতটা কি শিক্ষার্থী? যে দেখো যে কোনো কিছু যদি আমি সংকেতকে বা ছড়া ছন্দ মিলিয়ে করি তাহলে সেটি আমার ইজিলি মনে থাকবে। হ্যাঁ, যেমন ধরো যে সাইকোলজি শব্দটি, সাইকোলজি বানানটি আমরা কিন্তু সাইকোলজি পি দিয়ে লিখি, তোমরা জানো আমরা PSYCHOLOGY এটা লিখি সাইকোলজি, কিন্তু এটাকে আমরা মনে রাখছি কিভাবে? পি সি চলো যাই, এটি তোমরা সবাই জানো, আমরা যারা সাইকোলজি মানুষ আমরা সবাই জানি সাইকোলজি শব্দটাকে সঙ্গে দিয়ে মনে রাখার খুব সহজ উপায় পি সি চলো যাই। ঠিক সেরকমই আরেকটি দেখছো তোমরা এখানে, যে আমরা যে দিনকাল মনে রাখা, যে কোন মাস 30-এ, কোন মাস 28-এ, কোন মাস 31-এ, এটি মনে রাখার জন্য কিন্তু এরকম হয় না যে 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, সেরূপ এপ্রিল, জুন আর নভেম্বর, এইভাবে যে ডিটেলস যে কবিতাটি দেখছো, এভাবে কবিতাটা কে লিখেছে জানো? সোমনাথ সেন।
এটি হয়তো অনেকেই জানো না, আজকে তোমাদের আমি বলে দিলাম। হ্যাঁ, এই কবিতার নাম হচ্ছে বা এই ছড়াটির নাম হচ্ছে বৎসর। তো তোমরা দেখছো এই কবিতাটি আছে, তো এটি কিন্তু ছন্দ মিলিয়ে মনে করে এই কবিতাটা বানিয়েছে দেখে কিন্তু আমরা ইজিলি কোন মাসে কত তারিখ এটা বুঝতে পারি, তাই না? আর একটা সিস্টেম আছে তোমরা কিন্তু জানো, সেটা কি? যে হাত এরকম করে আমরা কি করি, যে হাত এরকম করে, হ্যাঁ এটি হচ্ছে কি, আমরা না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে গুনি, তাই না? এইভাবে হাত করে আমরা যখন গুনি তখন হ্যাঁ এটা 30, এটা 31, এটা 28 এইভাবে গুনি, ঠিক এইভাবে দেখো। তো এটিও কিন্তু একটা সিস্টেম, তাই না, যে এই মনে রাখা। তো এইভাবে সংকেত বা যে কোনো সিম্বল দিয়ে কিন্তু আমরা যে কোনো পড়া মনে রাখতে পারি। তো এটি ছিল আমাদের 7 নম্বর পয়েন্ট। এবার আমরা চলে যাব 8 নম্বর পয়েন্টে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গবদ্ধকরণ, 8 নম্বর পয়েন্ট। আচ্ছা, সঙ্গবদ্ধকরণটা কি শিক্ষার্থী? যে কোনো কিছু যখন তোমাকে ধরো আমি পড়তে দিয়েছি, সেটাকে একটা শ্রেণীবদ্ধকরণ, একটা সার্বিকভাবে গুছিয়ে পড়া, শ্রেণীবদ্ধকরণ করে পড়া। কিরকম দেখো, সাপোজ ধরো রাশেদকে আমি 12টি শব্দ মুখস্থ করতে দিয়েছি। আছে শিক্ষক, শব্দগুলো দেখো এখানে আছে: গরু, সোনা, আম, ছাগল, লিচু, তামা, সিংহ, লোহা, কলা, ঘোড়া, রূপা, জাম। হ্যাঁ, আমি তাকে এই শব্দগুলো মুখস্থ করতে দিয়েছি। হ্যাঁ, এখন এই শব্দগুলো ও এখন যদি টানা এভাবে পড়ে যায়, তাহলে কি বেশি মুখস্থ করা বা বেশি মনে রাখতে পারবে? বা এভাবে যদি টানা শুধু মুখস্থ করে যায়, না শিক্ষার্থী, সবচেয়ে ভালো উপায় কি জানো এটা মনে রাখার বিষয়? সেটি হচ্ছে এই দেখো, এইভাবে শ্রেণী করে নিলে। যেমন এখানে দেখো যে জীবজন্তুর নামগুলো আছে সেগুলোকে আলাদাভাবে লিখে নিলে, তারপরে ধাতব পদার্থগুলোর নাম আলাদাভাবে লিখে নিলে, আবার ফলের নামগুলো আলাদাভাবে লিখে নিলে। এবার যদি আমি আলাদা আলাদা করে লিখে নিই, তাহলে দেখো খুবই ইজিভাবে কিন্তু পড়াটা বোঝা যাচ্ছে, যে আমার তখন ইজিলি মনে থাকবে 12টা শব্দ কি কি ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে এলোমেলো না ভাবে পড়ে এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে শ্রেণীবদ্ধ করে তারপরে পড়ি, তার বা সংঘবদ্ধ করে পড়ি, তাহলে কিন্তু সেটি দীর্ঘ সময় মনে রাখা সম্ভব। এটি একটি পয়েন্ট। পরবর্তী পয়েন্ট দেখো, দৃঢ় সংকল্প, ডেডিকেশন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমার যদি কোনো কিছুতে ডেডিকেট না হও, তুমি যদি মানে কি বলবো, মনকে পুরোপুরি বুঝাতে না পারো, আমাকে এটা করতেই হবে, আমি করবোই, করতেই হবে যে কোনোভাবে, তাহলে কিন্তু এটা সম্ভব। তুমি যদি এরকম হও যে হ্যাঁ ঘুমাচ্ছ, কোনো মাথা ব্যথা নাই কোনো কিছু নিয়ে, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তোমাকে দেখে সবাই কিন্তু এইভাবেই হাসবে না। ডেডিকেটেড হতে হবে। হ্যাঁ, ডেডিকেশন থাকতে হবে আমাদেরকে। এইভাবে পড়াশোনার ক্ষেত্রে ডেডিকেটেড হবে, কনফিডেন্ট লেভেল থাকতে হবে, সেইভাবে তোমাকে পড়াশোনা করে সামনের দিকে আগে দিতে। আমার টার্গেট থাকতে হবে কি, যে কোনো মূল্যে আমাকে এইচএসসিতে সামনে এ প্লাস পেতে হবে। এটি হচ্ছে দৃঢ় সংকল্প। এবং যখন এই টার্গেট নিয়ে তুমি কিছু পড়বে, কোনো টপিক পড়বে, কোনো বিষয় পড়বে, তখন সহজেই সেটা মনে রাখতে পারবে। নিজেকে বুঝাতে হবে, নিজের প্রতি কনফিডেন্ট লেভেল বাড়তে হবে এবং দৃঢ় সংকল্পবদ্ধ হয়েই পড়াশোনা আগাতে হবে, তাহলে সেটি মনে রাখা সম্ভব হবে। পরবর্তী পয়েন্ট দেখো, খুব ইজি, গভীর মনোযোগ। এটা তোমরা বুঝতেই পারছো যে গভীর মনোযোগী হতে পারে। এখানে দেখো লেখা আছে নোট টু সেলফ, মানে কি নিজের ক্ষেত্রে তুমি একটা নোট করো, নিজের মাথায় নোট করে ফেলো যে পে অ্যাটেনশন, অবশ্যই গভীর মনোযোগী হতে হবে। তুমি যদি কোনো কিছুতে মনোযোগ না দাও, যেমন এই ভিডিও ক্লাসটি যদি তুমি দেখো, এটা যদি মনোযোগ দিয়ে না দেখো, কতক্ষণ মনে রাখতে পারবা বলো? এটাই হচ্ছে কথা, যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে বলো, যে কোনো কিছু দেখার ক্ষেত্রে বলো, যে কোনো কিছু শোনার ক্ষেত্রে বলো, অবশ্যই মনোযোগ থাকতে হবে। যে কোনো কিছুতে যদি তোমার মনোযোগ না থাকে, অবশ্যই সেটি ভুলে যাবা, মনে রাখতে পারবা না। সো মনোযোগ থাকবে, এবং শুধু মনোযোগ না, গভীর মনোযোগ থাকতে হবে, তাহলে সেটি দীর্ঘ সময় মনে রাখা সম্ভব। 11 নম্বরে চলে এসেছি শিক্ষার্থী। দেখো তাল ও ছন্দ। হ্যাঁ শিক্ষার্থী, আমরা কিন্তু ছোটবেলায় একটা কবিতা পড়েছি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, চল চল চল। হ্যাঁ, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পথে তরুণ চল, চল রে চল রে চল। আচ্ছা, এই যে কবিতা, হ্যাঁ এটাকে তাল আর ছন্দ, এটা কিন্তু নর্মাল একটা পড়ে যাও, আর যদি আমি তাল দিয়ে, ছন্দ দিয়ে, গানের লয় বা ছন্দ দিয়ে পড়ি, সেটা কিন্তু আলাদা, তখন কিন্তু আরো বেশি মনে থাকবে। হ্যাঁ, আমি যদি আমি অবশ্য ভালো গাইতে পারি না, তখন গানের মাধ্যমে যদি এই কবিতাটাকেই পড়ি তাল ও ছন্দের মাধ্যমে, তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে আমরা মনে রাখতে পারবো। তো এরকম শুধু এই কবিতার ক্ষেত্রে না, যে কোনো জিনিস তুমি যদি নিজের মতো করে একটু ছন্দ মিলিয়ে বিষয়টা করে নাও, তাহলে সেটা মনে রাখা খুব সহজেই সম্ভব। তো আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব।
শিক্ষার্থীরা আমরা 11টি পয়েন্ট পড়ে ফেলেছি। এবার 12 নম্বর পয়েন্টে চলে আসি। আমাদের 12 নম্বর পয়েন্ট হচ্ছে অতি শিক্ষণ ও পর্যালোচনা। আচ্ছা, এটার মানে কি যে নর্মালি দেখা যায় যে আমরা একটু পড়েই শেষ, হ্যাঁ আমার এটা পড়া হয়ে গেছে আর পড়তে হবে না। তো এখানে আসলে বিষয়টি তা না, যে অতি শিক্ষণ হচ্ছে যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্তভাবে পড়া, তার চেয়েও বেশি পড়তে হবে। মনোবিজ্ঞানী এবিংহাস এই কথাটি কিন্তু বলেছেন। হ্যাঁ, এবিংহাস বলেছেন যে যে কোনোভাবে যতটুকু নির্ধারিত শিক্ষণ রয়েছে তার সেটি আরও ভালোভাবে মনে রাখার জন্য বারবার পুনরাবৃত্তি করতে হবে, বারবার পড়তে হবে। ঠিক আছে, যতবার পড়বা অতি শিক্ষণ বা যতবার সেটাকে অ্যানালাইসিস করবা, বারবার রিপিট করবা, পর্যালোচনা করবা, সেটাকে বারবার মাথায় নেওয়ার চেষ্টা করবা, অবশ্যই অবশ্যই সেটা মনে থাকবে। তার মানে প্রয়োজনের চেয়ে বেশি। তোমরা তো নিজেরা দেখা যায় যে অনেকেই আছে যে প্রয়োজনেরটাই পড়ো না, তা হবে না। প্রয়োজনেরটা তো পড়তেই হবে, আবার অতিরিক্ত শিক্ষণ করতে হবে, ওটাকে আবার পড়তে হবে, আবার 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 পড়তে হবে। তাহলেই হবে কি সেটি দীর্ঘ সময় তোমার স্মৃতিতে মনে থাকবে বা ধরে রাখতে পারবে। ঠিক আছে, সর্বশেষ যে পয়েন্টটি দেখো, রবিনসনের নিয়ম। রবিনসন অধ্যয়নের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে খুব সুন্দর একটি মেথড দিয়েছেন। এটার নাম হচ্ছে সার্ভে Q3R। সার্ভে Q3R, SQ3R সংক্ষেপে। এখানে এসটা কি? এসটা হচ্ছে সার্ভে বা জরিপ করা, কিউ হচ্ছে কোশ্চেন বা প্রশ্ন, তারপর হচ্ছে আর, এখানে 3টা আর রয়েছে। 3R মানে 3টা আর, একটি আর মানে হচ্ছে রিড পড়ো, রিসাইট আবৃত্তি করো, লাস্টটা হচ্ছে রিভিউ পর্যালোচনা করা। ঠিক আছে, তার মানে কি যে প্রথমে যেটি করতে হবে রবিনসনের মতে, যে আগে নিজেকে পড়তে হবে, নিজেকে বুঝতে হবে, জরিপ করতে হবে, যে ফার্স্টে আমি জিনিসগুলোকে বুঝালাম, তারপরে নিজেকে নিজে প্রশ্ন করবো এগুলো আসলে কি হবে, এটা এরকম হলে ভালো, তারপর আমাকে সেটি ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, দেন আমাকে আবৃত্তি করতে হবে, আবৃত্তির মাধ্যমে পড়তে হবে, এবং লাস্টে যে সেটি কি পর্যালোচনা করতে হবে, আলোচনা করতে হবে, পুনরুদ্বোধন করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। যখনই তুমি এই 5টা স্টেপ SQ3R, 3টা আর এবং SQ সার্ভে কোশ্চেন, এই 5টা স্টেপ পার করবা, দেখা যাবে যে রবিনসন বলেছে যারা পড়ার ক্ষেত্রে এই স্টেপগুলোকে অনুসরণ করে অবশ্যই অবশ্যই সেই পড়াটি বা সেই বিষয়টি বা সেই ঘটনাটি অনেক বেশি সময় ধরে মনে থাকে। এটি হচ্ছে সার্ভে Q3R। অনেক ইজি, এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আসে, এটি মাথায় রাখবা। তো শিক্ষার্থী, আজকে ক্লাস কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই বিষয় শিক্ষককে জিজ্ঞেস করবা, হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমাকে ফোন দিয়েও জিজ্ঞাসা করতে পারো। তোমাদের জন্য সর্বদা আমরা প্রস্তুত রয়েছি। তো আজকে যেহেতু এতটুকু, আমরা আজকে বরাবরের মতো আজকে একটু দেখি যে তোমরা ক্লাসটি কতটুকু মনোযোগ দিয়ে দেখেছো। জাস্ট একটি প্রশ্ন একটু বলে ফেলো তো, স্মৃতিকে উন্নত করার যে কোনো 5টি কৌশলের নাম বলো তো। আমি কিন্তু 13টি কৌশল পড়িয়েছি, তাই না? তুমি যে কোনো 5টি বলো। হ্যাঁ, আমি জানি যে তোমার ক্লাসে থাকলে বলতাম মিস আমি বলবো বা আমি বলবো হাত তুলে বলে দিতা, এখন তো সেটি সম্ভব হচ্ছে না। তো যাই হোক, ব্যাড লাক। তারপর আমি জানি যে তোমরা অবশ্যই বলতে পারতা, যেমন ধরো আমি তোমাদের মধ্যে একজন, আমি বলেই দিই। ঠিক আছে, 5টি কি কি হতে পারে বলো তো? শাব্দিক উচ্চারণ, আবৃত্তি, সংকেত, সংঘবদ্ধকরণ, দৃঢ় সংকল্প। আমার হঠাৎ করে 5টি মনে আসলো। তো এরকম তোমারও নিশ্চিত 1টির মধ্যে 5টি মনে আছে। তুমি একটু এই 5টি লিখে ফেলো ক্লাসের খাতায় এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। আজকে কিন্তু শিক্ষার্থী এই পর্যন্ত। দেখো একটা খুব সুন্দর একটা ছবি, ওয়ার্ক লাইফ। হ্যাঁ, জীবনটা কিন্তু, জীবন এবং কাজ একদম ব্যালেন্সিং থাকতে হবে। তুমি যদি ব্যালেন্স করে না চলো হবে না কিন্তু। হ্যাঁ, এই ওয়ার্ক, যেমন আমার কাজ কি, আমার প্রফেশনালি কাজ, আমার সাংসারিক কাজ, আমার মা হিসেবে দায়িত্ব, আমার একজনের স্ত্রী হিসেবে দায়িত্ব, একজনের মেয়ে হিসেবে দায়িত্ব, প্রতিটা জিনিসই আমার লাইফে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, তাহলে কিন্তু লাইফটা এরকম সুন্দরভাবে চলবে, তাই না? সেরকম তোমাদের যে কাজগুলো আছে, তোমাদের কাজ কি? নিয়মিত পড়াশোনা করা, তাই তো? নিয়মিত পড়বে, নিয়মিত ঘুমাবে, খাবে, এবং নিয়মিত, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের ছাত্র জীবনে, যে নিয়মিত পড়াশোনা করা। সো তোমাদের এই কাজগুলো যখন তুমি ঠিক মতো করবা, তখনই জীবনটা এরকম ভারসাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে শিক্ষার্থী, আজকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দিলাম বরাবরের মতো। তোমরা ভালো থাকো, আশা করি তোমাদের মানে ক্লাসটি ভালো লেগেছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা প্রশ্ন করবে, আর যদি প্রশ্ন না থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো প্লিজ দেখবে। তোমরা যদি ভিডিওগুলো না দেখো, আমার কিন্তু এরকম মনটা ভেঙে যাবে, এবং আমার বিশ্বাস তোমরা ভিডিওগুলো দেখবে, তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে, এবং তোমরা ওখানে অবশ্যই তোমাদের রোল নাম্বার লিখতে পারবে, তোমাদের সেকশন লিখতে, তোমরা লিখে দাও তোমাদের নাম, রোল, সেকশন লিখলে আমি বুঝতে পারি যে তোমরা ভিডিওটি সিন করেছো। তোমরা যদি এটি লিখো আমি খুব খুশি
খুশি হব। এবং তোমাদের কোনো কমেন্টস থাকলে, তোমাদের বোঝার বিষয় থাকলে সেখানে তোমরা কমেন্টস করতে পারো। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি কমেন্টস করবে, রোল নাম্বার লিখবে, তাহলে আমার মন এইভাবে আর ভেঙে যাবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।